সিনেমা হওয়া উচিত, বিভিন্ন ধরনের সিনেমা হওয়া উচিত। মানুষ সেই সিনেমা দেখে কোনটা ভালো কোনটা মন্দ সেটি বিচার করবে। সেইভাবেই কোনো সিনেমা ফ্লপ করবে, কোনটা হিট করবে, কোনটা ব্লকবাস্টার হিট করবে, কোনটা মোটামুটি যাবে। মানুষের বিচারের প্রেক্ষিতেই আবার নতুন করে সিনেমা বানানোর জন্য উৎসাহিত হবে ডিরেক্টর, প্রযোজক। যে আর্টিস্ট তো আর্টিস্ট, যে কোনো মাধ্যমে কাজ করবার জন্যই সে আর্টিস্ট। সিনেমার একটা বড় রেভলিউশন হয়ে গেছে নাটকের আর্টিস্ট দিয়ে। এক্সপেরিয়েন্স খুব ইন্টারেস্টিং। রাঁচির সাথে আমার প্রথম কাজ, পুরো টিমের সঙ্গে আমার প্রথম কাজ, এবং আমার সাথে সহশিল্পী হিসেবে কাজ করছেন অনেকেই, তার মধ্যে জ্যোতি ইসলাম, ওর সঙ্গে আমার প্রথম কাজ। ইন্টারেস্টিং একটা গল্প, আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনার সংমিশ্রণে বলা যায় একটা চিত্রনাট্য, এবং সেটা নিয়ে কাজ করছি। আমার কাছে তো নতুন পুরনো লাগে না। আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টরের সেটে যখন আসি, আমরা যখন একটা পার্টিকুলার একটা সিন করবার জন্য আসি, তখন আসলে ডিরেক্টর ব্রিফ করে দেন। আমরা আসলে আর্টিস্ট হিসেবে আমাদের জায়গা থেকে সেটা তুলে ধরবার চেষ্টা করি। এখানে তখন আসলে কে নতুন, কার এক্সপিরিয়েন্স কতদিনের, সেটা কোনো একটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে অন দ্যাট মোমেন্ট আমরা সবাই মিলে কি পারফর্ম করতে পারলাম, সেটাই বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং সেটা হচ্ছে না। আমিও যে খুব সিনিয়র সেরকম তো না, আমিও তো খুব সিনিয়র আর্টিস্ট বা অনেক কিছু জানি এরকম না। আমিও শিখছি প্রত্যেকদিন। তো আমার প্রত্যেকদিন চলার পথে আমি যা যা শিখছি, সেটা যদি আমার কো আর্টিস্ট বা সহকর্মীর সঙ্গে যদি আমি শেয়ার করি, তাতে যদি একটা সিন বেটার হয়, তো সেটা আমরা সবাই করি, সবসময়ই করি, এবং সেই একই আচরণ কিন্তু আমি আমার সিনিয়র আর্টিস্টদের কাছ থেকেও আমি পাই। তো আমিও সেরকমই করবার চেষ্টা করি, এবং সেভাবেই একসাথে কাজ করার চেষ্টা করি সবার সঙ্গে। এটাই তো আমাদের কাজের একমাত্র উৎসাহ আমার মনে হয়, যে মানুষের ভালোবাসা। আমরা যে কাজ করি, এত খাটাখাটনি করি, মানে আপনারা জানেন যারা পেছনে থাকেন, যে আমরা দিন নেই, রাত নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, শীত গ্রীষ্ম সবসময় যে কষ্ট করে, যেভাবে হার্ডওয়ার্ক করে আমরা কাজ করি, স্ক্রিনে তো আসলে আমাদের হার্ডওয়ার্কটা দেখা যায় না। তো সেই হার্ডওয়ার্কের কিন্তু একটাই আমাদের প্রাপ্তি থাকে, যে মানুষের ভালোবাসা। একটা কাজ যখন যায়, মানুষ যখন সেটা ভালো বলে, বা আহ, আমার কাজ যদি মানুষ স্পেশালি ভালো বলে, তখন সেটাই প্রাপ্তি। তো সেরকমই একজন, যে একজন ছুটে যাচ্ছে গাড়ি নিয়ে, হঠাৎ করে ব্রেক করে দৌড়ে এসে যে দেখা করে গেল, তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ আহ, আমার জন্য বিশাল উৎসাহের, আমার জন্য অনেক অনুপ্রেরণার, এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য অনলি রিজন। আমার কাছে মনে হয় যে একটা সম্পর্কের মধ্যে তো নানান চড়াই উতরাই যায়, এবং একটা অসম সম্পর্কের মধ্যে যে ধরনের জটিলতাগুলো থাকতে পারে, সেই সবগুলো জটিলতাই আছে আমাদের এই নাটকের গল্পে। এবং এখানে সম্পর্কটা অসম, সেটা শ্রেণী বৈষম্য বলি বা অর্থনৈতিক বৈষম্য বলি, সেখানে একটা বৈষম্যের একটা চিত্র আছে। আহ, ছেলে এবং মেয়েটার মধ্যে তাদের সামাজিক বৈষম্য আছে, এবং সেই বৈষম্যগুলো কাটিয়ে ওঠা আসলে কি একটা সম্পর্কের জন্য কতটা সহজ বা কঠিন, বা বাস্তবতার নিরিখে সেটা আসলে কতটা বাস্তবসম্মত, সেই চিত্রটা বোধহয় পাওয়া যাবে এই নাটকে। সেরকম অনেক কনভারসেশন, সেরকম অনেকগুলো সিন আছে। সেগুলোর কথা বোধহয় আপনি বলছিলেন যে একটু অন্যরকম, অন্য নাটকের চাইতে। তো আমার কাছে মনে হয় সেটা মানুষ খুব এনজয় করবে, এবং মানুষের নিজের জীবনের সঙ্গে বা আশপাশে দেখা ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কানেক্ট করতে পারবে somehow। আমার কাছে মনে হয় যে সিনেমার ব্যাপারে কথা বলতে গেলে আগে আমাদের সার্টিফিকেশন বোর্ড, বা এখন যেভাবে আসলে সিনেমাকে আমরা সার্টিফিকেশনের আওতায় নিয়ে এসছে সরকার, এবং যেভাবে সিনেমাটা পাচ্ছি, সিনেমাকে কিন্তু রেটিং করে দিচ্ছে। ইউ থেকে এ থেকে শুরু করে নানান ধরনের রেটিং দিচ্ছে, যে কোন সিনেমা কোন বয়সের দর্শকের জন্য প্রযোজ্য বা দেখবার জন্য উপযোগী। তো আমার কাছে মনে হয় যে সেটা দেখে সিনেমা দেখতে যাওয়া জরুরি। এবং পার্টিকুলারলি সিয়ামের যে সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, আমার ধারণা, আমি যতদূর জানি, সেটার বোধহয় মানে অ্যাডাল্ট সার্টিফিকেশন দেয়া। সো সেটাতে ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কথাই না মানুষের, যদি কেউ নিয়ে গিয়ে থাকে সেটি একদমই উচিত হয়নি। আর সেটা মনে হয় যে মানুষের খুব ব্যক্তিগত চয়েস, যে প্রাপ্তবয়স্ক হিসেবে আমি কোন চলচ্চিত্র দেখব এবং কোনটি দেখব না। সেটি যেমন পছন্দ একজন দর্শকের, ঠিক সেরকম সার্টিফিকেশন নিয়ে বিভিন্ন ধরনের বাস্তবসম্মত যদি প্রয়োজন হয়, সে ধরনের ডায়ালগ দিয়ে মানুষ সিনেমাও বানাতে পারে। সেটিও এক ধরনের স্বাধীনতা, যেটা ডিরেক্টরের এবং একজন আর্টিস্টের থাকা উচিত। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা পৌরসভা লেভেলে সিনেমার প্রজেকশন হতে পারা উচিত, এবং আমি বিশ্বাস করি যে সেখানে আহ, বিশাল সুপার ডুপার হিট একটা সিনেমাও যেমন সেখানে হিট করবে, সেরকম একটা খুব অফ ট্র্যাকের একটা সিনেমাও হয়তো সেখানে গিয়ে সাকসেসফুল হবে। তো আমি বিশ্বাস করি যে সিনেমার প্রজেকশনটা বাড়াতে পারা উচিত, সিনেমা মানুষের কাছে পৌঁছাতে পারা উচিত। সিনেমা আস্তে আস্তে লাক্সারি হয়ে যাচ্ছে, বিনোদনের মাধ্যম থাকছে না।
সেখান থেকে যাতে আবার বিনোদনের মাধ্যম হয়ে ওঠে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে, সাধারণ মানুষের বিনোদন হয়ে ওঠে, সেটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ চাই। এবং সিনেমাতে অভিনয় করব কিনা, আমার কাছে মনে হয় যে বড় বড় যেসব সিনেমা হচ্ছে, বড় থিয়েট্রিক্যাল ডিজাইনের যে সিনেমাগুলো হচ্ছে, আমি তার জন্য প্রস্তুত না ব্যক্তিগতভাবে। আমি নাটকে কাজ করছি, আমি নাটক করতে চাই। এর মধ্যে আমি কিছু অফ ট্র্যাকের বা আর্ট হাউস বা ভিন্ন ঘরানার কিছু সিনেমায় আমি কাজ করেছি, যেগুলো হয়তো এবছর আসবে একের পর এক। বিভিন্ন ধরনের সিনেমা হওয়া উচিত এবং সেই সিনেমাটার প্রদর্শনী হওয়া উচিত এবং মানুষের সিনেমা দেখা উচিত এবং মানুষ সেই সিনেমা দেখে কোনটা ভালো কোনটা মন্দ সেটি বিচার করবে। সেইভাবেই কোনো সিনেমা ফ্লপ করবে, কোনোটা হিট করবে, কোনোটা ব্লকবাস্টার হিট করবে, কোনোটা মোটামুটি যাবে। মানুষের বিচারের প্রেক্ষিতেই আবার নতুন করে সিনেমা বানানোর জন্য উৎসাহিত হবে ডিরেক্টর, প্রযোজক। আর নাটকের দর্শক বা নাটকের আর্টিস্ট, আমার কাছে মনে হয় যে আর্টিস্ট তো আর্টিস্ট, যে কোনো মাধ্যমে কাজ করবার জন্যই সে আর্টিস্ট। সেটা মানে সেলুলয়েডের পর্দায় হোক, সেটা ইউটিউবের পর্দায় হোক, সেটা মোবাইল ফোনের পর্দায় হোক, মাধ্যম যাই হোক না কেন, একটা আর্টিস্টকে তো আসলে তার মতো করে তার পুরোটা দিয়েই কাজ করতে হয়। প্রোডাকশনের ডিজাইনটা ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন। তো আমার কাছে মনে হয় না যে সিনেমার আর্টিস্ট নাটকের আর্টিস্ট কোনো পার্থক্য করবার কোনো জায়গা আছে। আর্টিস্ট আর্টিস্ট। এবং আপনি যেটা বললেন যে নাটকের আর্টিস্ট আসলে সিনেমা হিট হচ্ছে না, যদি এরকম কথা হয়েও থাকে, যদি হয়েও থাকে, কেউ বলেও থাকে, আমার কাছে মনে হয় না যে সে কথা সত্যি বা তার কোনো ভিত্তি আছে। নাটকের আর্টিস্ট দিয়ে তো আমাদের বাংলাদেশে তো সিনেমার একটা বড় রেভলিউশন হয়ে গেছে নাটকের আর্টিস্ট দিয়ে। মানে আমরা যদি মনপুরা ধরি, সিনেমার যে একটা যাত্রা ছিল বাংলাদেশে, তারপরে যে সিনেমার একটা দুর্দান্ত একটা বাজের সময় গেল, তারপর তার মধ্যেও যে একটা দুইটা সিনেমা এসে বেঞ্চমার্কের মতো করে যে আমাদেরকে যে আশা সঞ্চার করছিল, তার মধ্যে তো মনপুরা। তো মনপুরাতে তো নাটকের আর্টিস্ট। বনলতা এক্সপ্রেস প্রত্যেক দিন দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, সব তো নাটকের আর্টিস্ট যদি আমরা ওইভাবে হিসেব করি। তো আমার কাছে মনে হয় আর্টিস্ট আর্টিস্টই। সেই আর্টিস্ট যখন নাটকে কাজ করে সেটা নাটক, সিনেমায় কাজ করলে সিনেমা, ইউটিউবে কাজ করলে ইউটিউব, টিকটক করলে টিকটক, কিন্তু একজন আর্টিস্ট তিনি আর্টিস্ট। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, আমি জানি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি সিনেমা অনেক পছন্দ করেন এবং উনি ইউকেতে যখন ছিলেন তখনও উনি সিনেমা রেগুলার দেখতেন এবং উনি একজন ফিল্ম এনথুজিয়াস্ট। এটা আমাদের জন্য ভীষণ বড় প্রাপ্তির এবং এটা ভীষণ আশাব্যঞ্জক, আশার সঞ্চার করে। আমি যেটি বলছিলাম আপনাকে যে সিনেমার প্রদর্শনী বাড়াতে হবে, হলের সংখ্যা বাড়াতে হবে, আরও অনেক ধরনের নিয়ম কানুন হয়তো অনেক বদলাতে হতে পারে, হয়তো সাবসিডাইজড করতে হতে পারে সরকারের। তো একজন প্রধানমন্ত্রী যিনি একজন সিনেমার কি বলা যায়, সিনেমা প্রেমিক, সেরকম মানুষ যদি আমাদের প্রধানমন্ত্রী হন তাহলে তো সেটা নিশ্চয়ই আমাদের জন্য সবার জন্য একটা আশাব্যঞ্জক জিনিস এবং আমরা সবাই আশায় বুক বাঁধতেই পারি যে সামনে সময়টা আরও সুন্দর হবে, ভালো হবে সিনেমার জন্য। আমার কাছে মনে হয় যে শাকিব খান তো শাকিব খানই। উনি যে দীর্ঘ ক্যারিয়ার, যেভাবে দীর্ঘ সময় পাড়ি দিয়ে আজকের এই জায়গায় অবস্থান করছেন, সেটা তো উনি একদিনে অ্যাচিভ করেননি এবং জায়গাটা এত ঠুনকো না। আর একটা মানুষ যখন সাকসেসফুল হয়, একটা মানুষ যখন অনেক ধরনের কাজ করেন, বড় বড় কাজ করেন, তখন সেটা নেগেটিভ পজিটিভ সব ধরনের রিভিউ মানুষ করতে থাকবে এবং এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে কোনো বড় স্টারের জন্য সেটা খুব নর্মাল একটা ব্যাপার এবং উনি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, ওনাকে নিয়েও ওই ধরনের মানে কনভারসেশন থাকবে, সেটাই স্বাভাবিক। আর সিনেমা কেমন হয়েছে ব্যক্তিগতভাবে সেটা সিনেমা দেখবার পরে আমি বলতে পারি। আমিও আসলে কাস্ট দেখে নাটক দেখি না। আমি কে 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 অভিনেত্রী বা কে অভিনেতা সেটা দেখে নাটক দেখি না। আমি নাটক দেখি যে কোনটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কোনটার গল্পটা ইউনিক, কোনটা একটু ভিন্ন ধরনের গল্প বলবার চেষ্টা করছে। আমি একদম সেই জায়গা থেকে নাটক দেখবার চেষ্টা করি এবং তখন দেখি যে এই নাটকের গল্পে কোন পাত্রপাত্রী অভিনয় করছেন। আমি পাত্রপাত্রী দেখে বোধহয় খুব কমই নাটক দেখি। ভেরি গুড টু নো যে সেই কমফোর্টটা আমি দিতে পেরেছি বা কাজ করতে গিয়ে সেই সহকর্মীর প্রতি একজন সহকর্মীর যে শ্রদ্ধাবোধ থাকা উচিত সেই জায়গাটা সে কোনোভাবে অনুভব করেছে, তার জন্য আমিও কৃতজ্ঞ। এবং জ্যোতির সঙ্গে কাজ করতেও আমার খুবই স্বাচ্ছন্দ্যে আমি কাজ করছি, খুবই আরামদায়ক। আমি যেটি বলছিলাম যে ইউনিটটাই খুব নতুন এবং আমার সাথে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে এবং কাজ করতে খুবই আনন্দ লাগছে। তো সেই কমফোর্টটা যে কোনো আর্টিস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সহশিল্পী থেকে শুরু করে ইউনিটের সবাই ভীষণ আন্তরিক এবং ভীষণ বন্ধুত্বপরায়ণ, সেটা অনেক হেল্প করছে।
কোনো সময় কি নিজের অভিনয় দেখে মনে হয়েছে যে অভিনয়টা আমার কাছে যদি আরেকবার এই ডায়লগটা দিতে পারতাম, আবার করতে পারতাম? কোনোবার না, আমার এরকম কিন্তু আমার সময় মোস্ট হয়েছে? অফ দ্য টাইম তাই মনে হয়। আমার বোধ হয় 98% মানে সময়ে আমার নিজের কাজ দেখলেই মনে হয় যে এটা কেন করলাম, বা এত খারাপ কেন করলাম, এটা আরো কত ভালো হতে পারতো, আরো কত ভালো হতে পারতো, আরো কত ভালো হতে পারতো। আমার হয়তো 1% বা 2% কাজ হয়তো দেখে আমি মোটামুটি সন্তুষ্ট থাকি, আর আমার 98% কাজে আমার এই ধরনের আক্ষেপ থেকেই যায়, এবং সেটা নিয়ে আমার নির্ঘুম রাত যায়। মানুষ নাটক রিলিজড হলে খুব আনন্দিত হয়, আমি খুব ভয় থাকি, এবং নিজের কাজটা নিজে দেখার পরে আসলে নিজের মনের ভেতরে সেই আত্মদ্বন্দ্বে ভুগতে থাকি যে কত ভালো হতে পারতো, কত ভালো করতে পারতাম। তো এটাকে আমি লার্নিং হিসাবে নিই এবং চেষ্টা করি পরবর্তীতে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। মিডিয়াতে কাকে দেখে অভিনয় দেখে হিংসা করেন? মিডিয়াতে অনেককে দেখে, আমাদের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে অসংখ্য অসংখ্য গুণী অভিনেতা অভিনেত্রী আছে, অসংখ্য গুণী আর্টিস্ট আছে। আমি মোশাররফ ভাইয়ের অভিনয়ের ভয়ানক ফ্যান, চঞ্চল ভাই, নিশো ভাই, মানে কার কথা বলবো, তারেক আনাম খান, আলী জাকির ছিলেন, আসাদুজ্জামান নূর, হুমায়ুন ফরিদির দুর্দান্ত ফ্যান আমি। আমাদের মেইন স্ট্রিম সিনেমার রাজীব, ভিলেন এক সময়ের। তো এরকম অসংখ্য নাম বলতে পারি, অসংখ্য নাম আমাদের আমাদের জেনারেশনে বা আমাদের জেনারেশনের একটু আগে এরকম অসংখ্য শিল্পী আছেন। আমি মনে করি যে আমাদের দেশে ভালো শিল্পীর কোনো সংকট নেই, বরং আমাদের দেশে মানে আমাদেরকে অবাক করে দেওয়ার মতো ট্যালেন্টেড শিল্পী আছেন। শুধু আমাদের সঠিক প্রজেক্ট, সঠিক পরিচর্যা, সঠিক পরিবেশনা প্রয়োজন, তাহলেই সবাই যার যার জায়গা থেকে একদম জ্বলে উঠবে। আমি খুব ছোট ছিলাম, আমি খুব ছোট ছিলাম, আমি অনেক ছোট ছিলাম যখন উনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। কিন্তু আমার ওই সময় তেজি না ত্যাগী এরকম একটা, তেজি তেজি সিনেমাটার কথা মনে আছে। আমি তখন অনেক ছোট, অনেক ছোট, কিন্তু আমি আমার কাজিনদের সঙ্গে সিনেমা হলে গিয়েছি এবং আমার কিছু কিছু সিন ক্লিপস আমার মাথায় এখনো গেঁথে আছে। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে ইউটিউবে ওনার সিনেমা দেখেছি বড় হবার পর, এবং তখন দেখেছি এবং তখন বুঝেছি যে কেন ওনার এত ভক্তকুল। এবং উনি চলে যাওয়ার পরেও যে বিশাল জনসমাগম, শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরিমাণ মানুষ এসেছিল, তখন তো আমরা একটু বড় হয়েছি, আমরা গেছি, তখন বুঝতে পেরেছি যে ওনার অবদান বা ওনার কানেকশনটা আসলে জনমানুষের সঙ্গে কত আন্তরিক ছিল, কত হৃদ্যতার ছিল, কত ভালোবাসার ছিল, যে মানুষের এই ভালোবাসা উনি পেয়েছেন। উনি থাকলে নিশ্চয়ই অনেক অনেক দূরে এগিয়ে যেত বাংলা সিনেমা। ওনাদের মতো আর্টিস্ট কেউ হবেনও না, এবং আমি মনেও করি না যে ওনাদের মতো আর্টিস্ট কারো হতে পারা উচিত। আমি মনে করি যে ওনারা যেরকম নিজেদের স্বকীয়তায় একজন হুমায়ুন ফরিদি, একজন মান্না, একজন সালমান শাহ হয়েছেন, আমি মনে করি যে ঠিক একইভাবে নিজের স্বকীয়তা দিয়ে যেরকম একজন শাকিব খান হয়ে উঠেছেন, সেরকম একজন নিশো ভাই, একজন চঞ্চল ভাই, একজন মোশাররফ করিম, একজন আরিফিন শুভ, একজন সিয়াম, একজন রাজ, এরকম একজন একজন করে নিজের স্বকীয়তায় সবাই আস্তে আস্তে নিজের জায়গা করে নেবেন, সেটা বিশ্বাস করি। প্রথমত আমার যতদূর চোখে পড়ে, আমি তো দেখছি যে আমাদের সুপারস্টার, মেগাস্টার, আমরা যতভাবেই বলি না কেন, শাকিব খান, তিনি তো সব জায়গাতেই কাজ করছেন, সব ধরনের আর্টিস্টের সঙ্গেই কাজ করছেন, দেশি বিদেশি সব আর্টিস্ট নিয়েই কাজ করছেন। আপনি প্রিন্সের কথা বললেন, সেখানে তো বোধহয় কলকাতার একজন, বাংলাদেশের একজন আছে। রকস্টার যে শ্যুট করছেন সেখানে তো বোধহয় সাবিলা কাজ করছে। হ্যাঁ, তো আমার কাছে তো মনে হয় যে সেই অভিযোগটা সত্যি নয়। দ্বিতীয় অভিযোগ, যেটি আপনি অভিযোগের কথা বলছেন যে অনেক পেমেন্ট নিচ্ছে, আমার মনে হয় যে কোনো আর্টিস্ট যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন এবং একটা ওরকম অ্যামাউন্টের পেমেন্ট তিনি চাইতে পারেন, এবং সেটি যদি অন্য প্রডিউসার বা ইন্ডাস্ট্রি যদি তাকে দিতে পারেন, তাহলে তো এটা তার অ্যাচিভমেন্ট, এটা তিনি অ্যাচিভ করেছেন, এটা তো কমপ্লেন করার কিছু নেই। সেই জায়গাটা উনি অ্যাচিভ করেছেন, আমার সেটা মনে হয়। আমি সোশ্যাল মিডিয়াতে দু একটা পোস্ট দেখেছি, কিন্তু আমার যে ঘটনাটা নিয়ে এই পোস্টগুলো এসছে সেই ঘটনাটা আমার দেখা হয়নি। সামহাও আমি শুটিংয়ের মধ্যে ছিলাম, আমি ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আমার সোশ্যাল মিডিয়াতে কদিন ওইভাবে ঢোকাও হয়নি। তো যেই ঘটনাটা নিয়ে ট্রোল হচ্ছে বা নিউজ হচ্ছে, সেটি আমি নিজে দেখিনি, তো সেটি নিয়ে আমি আসলে বলতে পারবো না। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের সম্পর্ক ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ নিজের স্বকীয়তাই আলাদা, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা।
আমার সঙ্গে আমার পাশের সহকর্মীর সম্পর্ক কেমন, সেই সম্পর্কের উপর ভিত্তি করেও হয়তো আমরা আমাদের প্রত্যেক দিনের আচরণগত কনভারসেশনগত বা আমরা যেভাবে চলি সেটা হয়তো অনেক কিছু মানে তার উপরে ডিপেন্ড করে। তো এটা আসলে একদমই ব্যক্তিগত ব্যাপার হতে পারে। যদি কারো কাছে সেটা দৃষ্টিকটু লেগে থাকে তাহলে সেটা একদমই তারও ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু আমি ব্যাপারটা দেখিনি, সো এটা নিয়ে রিমার্কস করার আমার খুব একটা জায়গা নেই। দর্শকদের পজিটিভ কমেন্ট কেমনে দেখেন, নেগেটিভ কমেন্ট কেমনে দেখা হয়? যখন আপনাকে নিয়ে টোল হচ্ছে, একটা জিনিস নেগেটিভ কমেন্ট হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি মনে হয় যে ভালো লাগছে না? না, দুটোই খুব আগ্রহ সহকারে দেখি। পজিটিভ যে কোনো কমেন্টস যেমন ভীষণ উৎসাহিত করে আমাকে নতুন কাজের জন্য বা একটু ভালো করে কাজ করবার জন্য, এফোর্ট দেবার জন্য। নেগেটিভ যে কোনো কমেন্টও আমাকে একইভাবে ভাবায় বা ভাবনার খোরাক দেয়। থট প্রভোকিং কমেন্টসগুলো কোনোটা হয়তো লজিক্যাল, কোনোটা হয়তো ইলজিক্যাল। যেগুলো লজিক্যাল আমি সেখান থেকে ফিডব্যাকস নেওয়ার চেষ্টা করি, কী বলবার চেষ্টা করছে, কেন বলবার চেষ্টা করছে, বুঝবার চেষ্টা করি এবং সেখান থেকে নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা করি, নিজে কিছু শিখবার চেষ্টা করি। এই তো। আমার তো চোখে পড়ে না যে কেউ নেগেটিভ কিছু বলছে। আমি তো সবসময়, আমার চোখে তো সবসময় মানুষের চোখের হৃদ্যতাই দেখি আমার জন্য। আমি তো ভালোবাসায় দেখি এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হই আমার ইন্ডাস্ট্রির কোনো সহকর্মী বা কেউ বা কোনো প্রজেক্ট ভালো করলে। এবং আমি ভীষণভাবে বিশ্বাস করি আমার ক্ষেত্রেও আমার সহকর্মীরা একইভাবে দেখবে বা দেখে। কারণ আমি যে কোনো ভালো কাজ হলে আমি ব্যক্তিগতভাবে সেটা টেক্সট করে হোক, ফোন করে বলে হোক, আমি ভীষণভাবে আমার ভেতরের অনুভূতিটা আমি বলবার চেষ্টা করি যদি আমার ভালো লেগে থাকে। তো আমার কাছে মনে হয় যে আমার সহকর্মীরাও ঠিক তাই করবেন বা একইভাবে দেখবেন আমাকে। কোন নায়িকার সিনেমা অভিনয় দেখে প্রেম করেছে যে ওনার মতো হতে চাই? কোন নায়িকার প্রেম করেছে সিনেমার অথবা নাটকের অভিনয় দেখে, সিনেমার অভিনয় দেখে কোন নায়িকা প্রেম করেছে যে ওনার মতো যদি অভিনয় করতে পারতাম, ওনার প্যাটার্ন? কোনো নায়িকাকে দেখে মনে হয়নি যে তার প্যাটার্ন অভিনয় করতে পারতাম, বাট বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে তো নানা মানুষকে নানা সময়ে ভালো লেগেছে। ছোটবেলায় যখন আমার দাদির সঙ্গে আমি মানে কলকাতার বাংলা সিনেমার একটা ফিল্মোগ্রাফির একটা বিশাল লম্বা একটা জার্নি আছে আমার। তো ছোটবেলায় আমার সুচিত্রা সেনকে দেখা, তো ওনাকে ভীষণ ভালো লাগতো। ওনার প্রেমে ভীষণভাবে মগ্ন ছিলাম। শৈশবে মনে আছে যে মনিকা বেলুচিকে ভীষণ ভালো লাগতো, জুলিয়া রবার্টসকে ভীষণ ভালো লাগতো। আমার সঙ্গে মেগান স্টারের সাথে সেটা তো একটা মানে সেটা তো একটা স্বপ্নের মতো প্রজেক্ট হবে। কারণ উনি যদি কোনো প্রজেক্ট করেন, শাকিব খান যদি কোনো প্রজেক্ট করেন, সেটা তো নিশ্চয়ই একটা বড় বিশাল একটা প্রজেক্ট হবে। আর আমি আপনাকে বলছিলাম যে আমি বোধহয় এত বড় প্রজেক্টের জন্য প্রস্তুতি না। তো যদি কোনোদিন প্রজেক্ট হয়, তার মানে সেই দিন আমি নিজেকে মোটামুটি প্রস্তুত মনে করছি বা নিজেকে প্রস্তুত ভেবেই সেখানে যাচ্ছি, বা উনিও মনে করছেন আমি প্রস্তুত বলেই হয়তো আমরা একসঙ্গে কাজটা করছি। সেটি যদি হয় তাহলে সেটি স্বপ্নের মতো একটা প্রজেক্ট হবে এবং সেটি একসাথে আমরা একদম অন্যরকম কিছু একটা করবার চেষ্টা করব। বাবা মা ছোটোবেলা থেকেই সাপোর্ট দিয়েছে, সেটা মিডিয়াতে আসার জন্য না। একদম ছোটোবেলা যখন থিয়েটার করতাম, কবিতা আবৃত্তির বিভিন্ন কম্পিটিশন করতাম, ছবি আঁকার বিভিন্ন কম্পিটিশন করতাম, তখন থেকে সাপোর্টটা বাবা মা দিয়ে গেছেন, পুরো ফ্যামিলি দিয়ে গেছেন, আমার একান্নবর্তী পরিবার দিয়ে গেছেন এবং সেই সাপোর্টটা এখন পর্যন্ত আছে। সেটা থিয়েটার করা থেকে শুরু করে রেডিওতে কাজ করা, টেলিভিশনে কাজ করা, পেছনে কাজ করা, পর্দার পেছনে কাজ করা এবং এতদিন পরে পর্দার সামনে কাজ করা, উৎসাহ বলি বা উদ্দীপনা বলি বা সাহস বলি, একই রকমভাবে তারা দিয়ে যাচ্ছেন এবং আমার পাশে আছেন এবং সেটা আমার সবচেয়ে বড় শক্তি। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা নাটক দেখুন, আপনারা আরও উৎসাহিত করুন আমাদেরকে, ভালো ভালো কন্টেন্টের সঙ্গে থাকুন এবং অনেক দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন, যেন ভুল ত্রুটি সব কিছু শুধরে নিয়ে আরও সুন্দর মানুষ হতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, আরও ভালো অভিনয় করতে পারি, ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমার নিজের ব্যাপারে প্রশংসা করতে হলে আমি বলবো যে আমার জীবনে অনেক কিছু শুধরাতে হবে, কণ্ঠের যত্ন নিতে হবে, স্মোকিং কম করতে হবে। এই ব্যাপারগুলো আমি ইদানিং ভাবছি, তো সেটাই একটা পজিটিভ দিক আমি নিজের প্রতি বলতে পারি। যে অফকোর্স স্কুলে কেন, বড় হয়েও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আচ্ছা, স্কুলে এখন বড় হয়ে অল্প আছে, গার্লফ্রেন্ড কয়টা আছে? না না, গার্লফ্রেন্ড আছে ব্যাপারটা এরকম নয়, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের বিভিন্ন পরিক্রমায়, বয়সের বিভিন্ন সময়ে অবশ্যই ডিপার্চার, বিচ্ছেদ হয়েছে এবং কষ্ট যেটি হয়, ছ্যাঁকা খাওয়া যেটি বলে, সেটি নিশ্চয়ই খেয়েছি এবং সেই অভিজ্ঞতা আছে।
কয়টা গিফট পেয়েছে গিফট গার্লফ্রেন্ডের কাছ থেকে? এভাবে তো গুনে রাখিনি, বাট হ্যাঁ গিফট পেয়েছি। আপনি কি দিয়েছিলেন? আহ, এটা ওইভাবে বলতে পারবো না কি দিয়েছি, বাট একটা সম্পর্কে বা সময়ের বিভিন্ন সময়ে যখন যেটা ভালো লাগে, সেটা একটা ডায়েরি থেকে শুরু করে, একটা শোপিস থেকে শুরু করে, একটা কানের দুল, একটা ফুল বা বর্ষার প্রথম কদম, উপহার তো যে কোনো কিছু হতে পারে, এবং সব কিছু দিয়েছি। কিন্তু মনে হয়েছে পার্কে বসে হুম। বাদাম খেয়েছেন সালমান শাহ মুভির মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। কেমন লাগবে সেই অনুভূতিটা? অন্যরকম লাগে, ভীষণ অন্যরকম লাগে। সেই ছোটবেলার প্রেম তো মানে অনেক দিন ধরে প্ল্যান করে একসঙ্গে হয়তো দেখা হতো, অনেক দিন ধরে প্ল্যান করে হয়তো একসঙ্গে একবার রিক্সা একটু ওঠা যায়। তো আমাদের সময় তো সেরকমই এক্সাইটিং ছিল, সেরকমই আনন্দের ছিল, সেরকম ভয়েরও ছিল।